পরম আবেশে সূক্ষ্ম অষ্টদয় আসানের হাতে ছুঁয়ে দিল তিজা। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার জন্য তুমি এই অবস্থায়, তোমার জন্য আমি কিছুই করতে পারিনি। তবে কথা দিচ্ছি আশান, আমি প্রাণ দিয়ে দেব, তবু ভবিষ্যতে তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছুটি না। কথাগুলো বলতে বলতে আসানের হাতে হাত রেখে বেডে মাথা কাত করে শুয়ে ঘুমিয়ে পড়ল তিজা। ঘুমের ডোজ পুরোপুরি যায়নি তার, এখনো বিদ্যমান বিধায় ফের ঘুমিয়ে পড়েছে। আইসিইউ এর বাইরে হতে এই দৃশ্য দেখে মুচকি আসে ব্যক্তিটা। ধূপধাপ পায়ের শব্দে পেছনে ফিরে তাকায় সে। আনসের সাথে কথা বলছে আর্দ্র। প্রণতা নুভাকে জড়িয়ে ধরে একে একে সব কাহিনী বলছে। দেখে বোঝা যাচ্ছে পুরোটা সময় দুজনে বৃষ্টিতে ছিল। আর্দ্র চিন্তিত ভঙ্গিতে প্রকুচকে শুধায়, তারপর ব্লাড পেলে কোথায়? আমি দিয়েছি। কণ্ঠস্বরটা চিনতে বেশি বেগ পেতে হলো না আর্দের। নিরুত্তাপ উদাসীনতা ঠেলে চাতক পক্ষীর ন্যায় তাকায় নুভা। শুটবুট পরিহিত হলদেটে বর্ণের চওড়া ব্যক্তির ঠোঁটের কোণে সেই চিরচেনা অমায়িক হাসি। আর্দের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে গেল। চেয়ে আছে, কতকাল পর দেখা, একদম আগের মতোই আছে সে। ব্যক্তিটি এক পা দুপা করে এগিয়ে এসে বলল, কল কর। গভীর রাত, সারাদিনের ঝঞ্ঝা ঝাপটা শেষে আকাশ পরিষ্কার এখন। তারারা ঝলমল করছে সাত আসমান জুড়ে। মৃদু হালকা শীতল হাওয়া বইছে। হসপিটালের চতুর্থ ফ্লোর বুক করে ফেলেছে ইলিয়াস ওরহান। আজ সবাইকে নিয়ে এখানে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ছোট নাতির এমন করুণ দশায় ভুল করেও এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করছেন না নাজদিন ওরহান। সাথে তার বৌমা তো আছেনই। পায়েল ক্ষণে ক্ষণে কাঁদছেন, আবার হাসছেন। ওনার অবস্থা কাভি খুশি কাভি গাম। তিজাকে যত্নের সাথে দেখভাল করছেন তারা দুজনেই। তিজা শুধু অবাক নয়নে দেখছে তাদের। শুধু বলার মতো খুঁজে পাচ্ছে না সে, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না সে। তার অবস্থা দেখে ঠোঁট চেপে হাসছে আনস, প্রণতা। আসানের জ্ঞান ফেরার পর রিয়াজ একবার দেখা করে আর কেবিনে আসেনি। করিডোরের সিটে বসে আছে দিদি। পাশে আর্দ্র মাথা নত করে আছে। ওদের মুখোমুখি অন্য পাশে বসে আছে নুভা। তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সেই ব্যক্তি। রিয়াজ নড়ে চড়ে বসেন, গলা ঝেড়ে বললেন, আশার হাসলো। নজর তার স্ত্রীর নুভার পানে। অবশ্যই কোনো ঘাপলা আছে, নয়তো মেয়েটা যে পরিমাণ চুপ আছে সেটা মেনে নেওয়া দুষ্কর। অন্যদিকে আর্দের দৃষ্টি ফ্লোরে হলে ভাবনা শূন্য। আশার স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, আমি তো চেয়েছিলাম সারপ্রাইজ দিতে, তাই ভাবলাম আগে আনসের সাথে দেখা করে একটা প্ল্যান করি সারপ্রাইজের। আনসকে কল না দিয়ে ওর ফোনের লোকেশন ট্র্যাক করে এখানে চলে এলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে আসলাম বলে আসানকে ব্লাড দিতে পারলাম, নয়তো যাই হতো তা আল্লাহ না করুক। রিয়াজ চুপ চায়। বড় ছেলে আশার খুশি প্রকাশ করতে পারছে না ছোট ছেলের দশায়। আবার আর্দ্র কি যেন বলবে বলবে করে বলছে না। চিন্তা হচ্ছে ওনার ভীষণ। এর মাঝে ব্যাগ হাতে ফিরে এলো আনস। সে গিয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। কেবিন থেকে প্রণতা বেরিয়ে এসে আনসের থেকে ব্যাগগুলো নিয়ে চলে যেতে নিলেই আষাঢ়ের ডাক থেমে গেল। আষাঢ় বলল, তিজার বাবা মা কল রিসিভ করেনি। প্রণতা অপ্রস্তুত হয়ে পড়ল। কি বলবে বুঝতে না পেরে আনসের পানে চাইল। আষাঢ় দৃষ্টিতে ঘুরিয়ে আনসের দিকে তাকায়। আনস নিঃশব্দে শ্বাস ফেলে বলল, ওনারা নাকি শহরের বাইরে আসতে পারবে না জানিয়েছে, কিন্তু গার্ড জানালো তারা বাসাই আছে। সেখানে আনন্দময় পরিবেশে হৈ হৈ হুল্লোড় চলছে বেশ। গেস্টও নাকি এসেছে। নুভার চোয়াল শক্ত হয়ে যায়। রিয়াজ ধীর পায়ে উঠে চলে যায় সেখানতে। প্রণতা নজর লুকিয়ে কেবিনে ঢুকে পড়ে। পিছু চায় আনস। আশার এবার পূর্ণ দৃষ্টি মেরে তাকায় আর্দের পানে। গলা খেকেলে দিতে আর্দ ধীর কণ্ঠে বলল, সবাইকে মেরে ফেলেছে নূপ। বডি আমি আগুনে পুড়িয়ে দিয়েছি। আশার সিটে হেলান দিয়ে বসলো। এসব কিছু তো হবার ছিলই। হঠাৎ নুপুরের শব্দে স্বাভাবিক হলো ওরা তিনজনে। বিশাল এক ব্যাগ হাতে দ্রুত পায়ে এলেন পার্বতী। তার সঙ্গে মধু এসেছেন। কেবিনের দিকে যেতে গিয়ে থেমে যান তারা। আশার উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কেমন আছো সুইটার্স? মধু তো সুইটহার্ট। পার্বতীর কথা শব্দ করে হেসে উঠল। আশার এত বছর বাদে আশারকে দেখে আবেগপ্রবণ হয়ে বললেন পার্বতী আর মধু। ছেলের চেয়ে কোনো অংশে কম মনে করেন না ওকে। আর্দ্র নুভার সাথে কথা সেরে ভেতরে গেল তারা। তবে খটকা লাগলো আশারের। এই শান্ত থাকার মাঝে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে আর্দ্র নুভা, কিন্তু কি?
তিজা আসানকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন পায়েল। মনে গেঁথে নিয়েছেন তিনি এই মেয়েকেই ছেলের বউ করবেন। যদি একবার ছেলের ইঙ্গিত ধরতে পারতেন তাহলে মনে হয় এক্ষুনি কাজে রেখে বিয়ে পড়াতেন পায়েল। এই কদিন হসপিটালে থেকে একটু স্বাস্থ্য হয়েছে তিজার। যে পরিমাণে তাকে খাওয়ানো হচ্ছে, মোটা না হয়ে উপায় নেই। মূলত তাকে হসপিটালে থাকতে হচ্ছে পায়েল এবং নাজদিনের কারণে। তারাই তিজাকে যেতে দেবে না বলে ঠিক করেছে। পারলে ও মুখও হারাম করে দেয় ওর জন্য। যে বাবা মা সন্তানের মৃত্যুর মুখো হওয়ার খবর শুনেও বাড়িতে মেহমান এনে আনন্দে আপ্যায়ন করতে পারে, তারা আর যাই হোক মানুষ না। এতে অবশ্য তেমন একটা আপত্তি করেনি তিজাও। আসান পুরোপুরি সুস্থ হওয়ার আগ অবধি তাকে ছেড়ে থাকতে চায় না সে। বিষয়টা বেশ উপভোগ করছে আসান। মা বাবা দাদা দাদি ভাই বোন বন্ধু বাদে এখন একটা হাফ বউ আছে তার ফুল টাইম সেবা যত্ন করার জন্য। আর কি লাগে। অসুস্থ হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে আসানের। দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো আনস প্রণতা। আসান তিজাকে খাইয়ে দিতে দেখে ঠোঁট উল্টে নেয় প্রণতা। কণ্ঠে অভিযোগের সুর টেনে বলল, দরদ উতরে পড়ছে তোমার। কড়াই হতে মাসি ওদের খাইয়ে খাইয়ে ড্রাম বানিয়ে ফেলেছ, অথচ বাকি দিদিকে খেয়াল নেই তোমার। একদম বড্ড স্বার্থপর হয়ে গেছো। আর যে আরও কতগুলো ছানাপোনা আছে সেদিকে ভ্রুক্ষেপহীন আমার পিসিমা। আনস তাল ধরে প্রণতার সাথে। আসান তিজা ভ্রু কুচকে তাকিয়ে আছে। পায়েল কিছু বলবেন সে আশায়, কিন্তু সে শুধু মুচকি হাসল। আপনারা দুই কপত কপতি যে পুরো ঢাকা ঘুটে ঘুটে খাচ্ছেন, সে বিষয় নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলেছি? পায়েল এবার শব্দ করে হেসে উঠলেন। অপ্রস্তুত হয়ে পড়ে আনস। প্রণতা পারছে না অদৃশ্য হয়ে যেতে। তিজার সাথে চোখাচোখি হতে তিজা চোখ টিপল। লজ্জায় মাথা হেট হয়ে গেল ওর। সেটা দেখে তিজা হাসতে গিয়ে চমকে উঠল। ব্ল্যাঙ্কেটের তলে ওর বাঁ হাত চেপে ধরেছে আসান। সেটার মুখভঙ্গি স্বাভাবিক দেখে ভয়ে চুপসে গেল তিজা। 19-20 হলে সবার নজরে পড়বে ঘটনা, তখন কি লজ্জাটা না পাবে। তিজা মনে মনে জপছে, এই যাত্রায় বাঁচিয়ে দেও আল্লাহ। নাজিন ওরান ট্রে ভর্তি হরেক রকমের কাটা ফল নিয়ে এগিয়ে আসেন বেডের কাছে। তিজার হাতে এক বাটি ফল তুলে দিয়ে বাকিটা আসানের জন্য ঢেকে রাখলেন। তার তীক্ষ্ণ নজর ব্ল্যাঙ্কেটের উপর পড়তেই হেসে উঠলেন তিনি। কি নিয়ে তো হাসি ঠাট্টা হচ্ছে, আমিও শুনি। কেবিনে পা রেখে বলল আসার। পায়েল দুদিকে মাথা নাড়িয়ে হাসলেন। নাজদিন মুখ খুলতে উদ্যত হতে চেঁচিয়ে উঠল প্রণতা, ঠাম্মা। নাজদিন ঘাড় ফিরিয়ে তাকাতেই মেকি হাসেও। তিজার আকুতি ভরা দৃষ্টি দেখে আর কিছুই বললেন না তিনি। আশা সবার পানে নজর বুলিয়ে বলল, হ্যাঁ থাক, বলা লাগবে না। আম্মু, দাদি তোমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তৈরি হয়ে নাও। ড্রাইভার ওয়েট করছে গাড়ি নিয়ে। কেন রে, আজ কেন যাবে? আশার দাদির কাঁধে হাত রেখে বলল, কারণ কাল আসান বাড়ি ফিরছে। আব্বু আর দাদাকে বলে কয়ে পাঠানোর পরও তোমরা গেলে না ওদের সাথে। গত 2 সপ্তাহ হতে এখানে আছে। আজ আমি কোনো কথা শুনবো না, বাড়ি যাও তোমরা। কাল আসানকে নিয়ে আমরা ফিরবো। শুরুতে বেগে বসলেন নাজদিন। তিনি যাবেন না এখান থেকে আসানকে রেখে। তবুও কোনো মতে ভুলভাল বুঝিয়ে মিনিট 10-এর মাথায় পায়েল এবং নাজদিনকে গাড়িতে উঠিয়ে বাড়ি পাঠিয়ে দিল আশার। এখন মুর্দা কাজ সারতে হবে, নয়তো পরে সময় থাকবে না। কেবিনে ফিরে এসে চেয়ার টেনে বেডের কাছে বসলো আশার। তিজা আসানের আগের জায়গায় আছে। ওপাশটায় প্রণতা আনস। আশার গলা খেকেড়ে দিয়ে বলল, আরদো নুভার বিহেভিয়ার কিছুটা আজব লাগছে আমার কাছে। এটা কি অনেক বছর বাদে দেখা হয় লাগছে নাকি কোনো কিছু? আনস সায় জানিয়ে বলল, না দোস্ত, বিষয়টা আমিও খেয়াল করেছি। ওরা কেমন যেন চুপসে আছে, হুবহু রোবটের মতো। সেদিন আমরা যখন হসপিটাল আসছিলাম তখন দুজনে স্বাভাবিক ছিল, এমনকি প্রথমবার কল রিসিভ করার পরও আর ঠিকভাবে কথা বলেছিল। কিন্তু পরে যখন ওদের ফোন বন্ধ হয়ে গেল, এরপর আর যোগাযোগ হয়নি। সোজা হসপিটালে দেখা হয়েছে। তাহলে কি তখন কিছু হয়েছে? তিজার পানে চাই সকলে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আশার। এদের কোনো মতেই জানতে দেওয়া যাবে না নুভা খুন করেছে ছেলেগুলোকে, আর আর্দ্র বাকিদেরকে আগুনে পুড়িয়ে দিয়েছে। হত্যাকাণ্ড চালিয়ে অভ্যস্ত ওরা, কিন্তু কি সেই কারণ যার ফলে ওরা এমন মন গড়া হয়ে আছে? দরজা খোলার শব্দে নড়েচড়ে বসলো সবাই। ধীর পায়ে প্রবেশ করলো নুভা। মুখভঙ্গি স্বাভাবিক, অথচ অদ্ভুত দেখাচ্ছে তাকে। ফিটফাট থেকেও এলোমেলো লাগছে। আশার পূর্ণ দৃষ্টি মেলে বোনকে পরক্ষণে বসুধাই। আর্দ্র কই? চমকে ওঠে নুভা। পরক্ষণে নিজেকে যত সম্ভব সামলে নিয়ে সে বলল, কি জানি, আমি তো বাসা থেকে এলাম। কেন, ও কি বাসায় ছিল না? নজর ঘুরিয়ে আষাঢ়ের পানে চায় নুভা। কণ্ঠে একই সুর ধরে বলল,
ছিল, তবে আমার সাথে দেখা হয়নি। ভোরেই কোথাও চলে গেছে। কই গিয়েছে বলে যায়নি? আসান ফের প্রশ্ন করতেই রেগে যায় নুভা, চোখ রাঙিয়ে চিৎকার করে বলল, আশ্চর্য, আমি কি করে বলবো কই গেছে? আমি কি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি ওর ছায়া? রিমান্ডের মতো জেরার কবলে পড়বো, জানলে আসতামও না। আহ দোস্ত, রেগে যাস কেন? আয় বস। প্রণতা টেনে এনে নুভাকে বসায় বেডে। রাগের ছিটে ফোটা নেই নুভার মাঝে। মুখভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু লুকাতে ব্যস্ত সে। সবার জমিয়ে তোলা আড্ডার মাঝে আচমকা দরজা খুলে প্রবেশ করলো আর্দ্র। এক নজর সবার পানে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, নূভ, আমার সাথে আয়। শুকনো ঢোক গিলে ধীরে ঘাড় ফিরে তাকায় নুভা। ততক্ষণে আর্দ্র চলে গেছে। গোপনে নিঃশ্বাস ফেলে আসছি বলে বেরিয়ে পড়ল নুভা। বাকিরা উজবুক দৃষ্টিতে তাকিয়ে রয় ওর যাওয়ার পানে। বেসামাল গতিতে বাইক ছুটিয়ে চলেছে আর্দ্র। পেছনে জুবুথুবু হয়ে বসে আছে নুভা। একরাশ সংকোচে সে ঘিরে ধরেছে। আর্দ্রের উপস্থিতি মনে পড়তেই দম আটকে আসছে তার। হুট করে জোরে ব্রেক কষতেই জড়তা হারিয়ে সামনে চোখে পড়ে। আর্দ্রের পিঠের মেরুদণ্ডের হাড়ের সাথে বাড়ি খেয়ে আ করে মৃদু চেঁচিয়ে ওঠে নুভা। কপালে হাত চেপে ধরতে সম্পূর্ণ ঘুরে বসে আর্দ্র। ওর সাথে চোকাচোকি হতেই থমকে যায় নুভা। দেখে বোঝা যাচ্ছে ছেলেটা ভালো নেই। এই কয়দিনে শুকিয়ে রোগাটে দেখাচ্ছে তাকে। উসখুস চুল, এলোমেলো আয়রনহীন পোশাক, এই যেন আর্দ্রের অন্য এক রূপ। আর্দ্র নজর স্থির করে গম্ভীর মুখে বলল, আর কয়দিন লাগবে তোর? প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল নুভা। দৃষ্টি সরিয়ে নিতে চাইলেই আর্দ্র ওর গাল চেপে ধরে মুখোমুখি হয়। নুভা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে বলল, ছাড় তো। আর্দ্র আরেকটু জোর দিয়ে চেপে ধরল নুভার গাল। দাঁতে দাঁত পিষে বলল, তুই দেখোস না এই 2 সপ্তাহে কি হাল হয়েছে আমার? চোখে পড়ে না তোর? যে আমার চোখের আড়াল হলে খাখা লাগে, সে আজ 14 দিন হতে আমায় এড়িয়ে চলছে। ভালো লাগছে এসব করতে? বুঝতে পারছি না কেন তুই। নীলাভ চক্ষুদয় মেলে নুভা শীতল দৃষ্টিতে তাকায়। ক্ষীণ গলায় বলে, আমি জানি তুই আমাকে বাঁচানোর জন্য এইসব করেছিস, কিন্তু তোকে দেখলে আমার চোখে শুধু ওই সময়টাই ভাসে। গাল হতে হাত সরিয়ে ফেলে আর্দ্র। নুভা ছাড়া পেতেই নতজানু। না চাইতেই মস্তিষ্কে সেদিনকার ঘটনাটা রিপ্লে হচ্ছে বারংবার। ফ্ল্যাশব্যাক। ঝুম বৃষ্টির মাঝে এক হাতে বাইক ছুটিয়ে চলেছে আর্দ্র, অন্য হাতটায় শক্ত করে আঁকড়েছে নুভাকে। মেয়েটা এতক্ষণ জড়িয়ে ধরেছিল, এখন আস্তে ধীরে হাতের বাঁধন আলগা হয়ে যাচ্ছে। নুভা ডাকে সাড়া না দেওয়ায় নির্জন রাস্তায় ধারে বাইক থামায় আর্দ্র। বুকের ওপর থেকে নুভার দেহে ওঠাতেই চমকে গেল। থেমে থেমে ঘন নিঃশ্বাস নিচ্ছে নুভা। গায়ের তাপমাত্রা বরফের ন্যায় ঠান্ডা। মুখ হাত পা নীলবর্ণ ধারণ করেছে। উরুর উষ্ণতা নাগালের বাইরে যেতেই কাঁপতে শুরু করে নুভা। টেনশনে পড়ে যায় আর্দ্র। এখনও প্রায় আধ ঘন্টার পথ পেরিয়ে লোকালয়। হসপিটাল আরও দূরে। এই নিস্তব্ধ বিদীর্ণ পরিবেশে গরম স্থান কোথায় পাবে? আর্দ্র নুভাকে কোলে তুলে বাইক থেকে নেমে এক গাছের নিচে আশ্রয় নেয়। আপাতত এখানেই বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। গায়ের ফুল হাতা টি শার্ট খুলে নুভাকে বুকের সাথে চেপে ধরে আর্দ্র। দেহের তাপমাত্রা স্বাভাবিক করার দায়ে হালকা একটু উষ্ণ অনুভব করতেই মুখে গুজে নেয় নুভা। ঠান্ডা গাল, কপাল, চোখ, নাক ধীরে ধীরে ঘষতে লাগলো আর্দ্রের উরুতে। নুভা যে সজ্ঞানে এসব করছে না তা জেনেও আর্দ্র নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সেই আপ্রাণ চেষ্টায় বজ্রপাত ঘটায় নুভার অধর যুগল। ছোট ছোট স্পর্শ ছুঁয়ে দিচ্ছে সে। এদিকে আর্দ্রের নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। এক পর্যায়ে জিভা দিয়ে লেহন করে বসে নুভা। সঙ্গে সঙ্গে ওকে নিচ থেকে ছাড়িয়ে মাথা নত করে আর্দ্র। ধীর গলায় বলে, মেরে ফেলবি আমাকে? কি করছিস এসব? মুহূর্তে আর্দ্রের বাহুতে জ্ঞান হারায় নুভা। বিচলিত হয়ে ওঠে আর্দ্র। গালে হালকা করে চাপড় দিয়ে নাম ধরে ডাকতে লাগলো ওকে, কিন্তু চোখ খুলো না নুভা। শ্বাস ঘন হয়ে পড়ছে, যে কোনো সময় থেমে যাবে এমন অবস্থা। হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে মেয়েটার। উপায়ন্তর না পেয়ে জোরে নিঃশ্বাস নিয়ে নুভার মুখে মুখ লাগিয়ে সিপিআর পদ্ধতিতে দম প্রয়োগ করলো আর্দ্র। কয়েকবার করার পর পিটপিট করে চোখ খোলে নুভা। তবুও নিঃশ্বাস ভারী হওয়ায় আর্দ্র সিপিআর চালিয়ে যায়। ঘোরের মাঝে অবস্থান নুভার। আর্দ্র ওর হাত পিঠ ঘষতে ঘষতে বলল, ঠিক আছিস তুই? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? পানি খাবি? দেখতে পারছিস আমায়? কথা শুনছিস? প্লিজ সারা দে নূভ। নুভাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে চিন্তায় পড়ে যায় আর্দ্র। বৃষ্টি কিছুটা কমেছে তখন। টি শার্টটা নুভার মাথায় দিয়ে ওকে কোলে তুলে দৌড়ে গিয়ে বাইকে চড়ে আর্দ্র। নিজের সাথে নুভাকে জড়িয়ে ধরে বাইক ছুটিয়ে চলল হসপিটালের উদ্দেশ্যে। দেরি করলে চলবে না।
পরিস্থিতি যে কোনো দিকে মোড় দিতে পারে। নুভা তখনও অপলকভাবে তাকিয়ে আছে আরদের পানে। বৃষ্টি জলধারা তিত্তির করে বেড়ে পড়ছে তার চোখ মুখ হতে। মাথার সিল্কি চুলগুলো লেপ্টে আছে কপাল জুড়ে। তীক্ষ্ণ চোয়ালের নিচে বিন্দু বিন্দু পানি জমে আছে। উন্মুক্ত বুকটায় গাল ঠেকিয়ে এইসব সূক্ষ্ম নয়নে পরখ করছে নুভা। সেকেন্ডে দুবার করে ঢোক গিলে যাচ্ছে। আর্দ্রকে দেখে শিহরণ বয়ে যাচ্ছে তার ছোট্ট দেহ জুড়ে। সেই চিন্তাভরা গম্ভীর মুখটা ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। হালকা গোলাপি বর্ণ ঠোঁটজোড়া কাছে টানছে বেশ বেগে। শরীরে শক্তি নেই বলে নড়তে পারছে না মেয়েটা। কণ্ঠ খাতে নামিয়ে নুভা বলল, কিস করলি কেন আমায়? অনাকাঙ্ক্ষিত প্রশ্নে অপ্রস্তুত ভঙ্গিতে বাইকের ব্রেক কষল আর্দ্র। বাইক খানিকটা হেলে পড়ল সামনের দিকে। তবে নুভাকে নিজের থেকে সরালো না আর্দ্র। মাথা নিচু করতেই নুভার বৃষ্টিস্নাত মুখশ্রী ভেসে উঠল চোখের দৃশ্যপটে। রক্তি মষ্টতায় মৃদু কাঁপছে ওর। অক্ষি ধূসর রংটা উবে গিয়ে নীলাভ মণি দুটো জলজল করছে। নাকটা ফুলে ফেপে উঠেছে নিঃশ্বাসের তালে। আর্দ্র আমতা আমতা করতে লাগলো। ওর হৃৎপিণ্ডে হাতুড়ি পেটাচ্ছে কেউ। সেই ধুকপুক ধ্বনি বাড়ি খাচ্ছে নুভার কানে। আর্দ্র ধীর কণ্ঠে বলল, ওটা কিস ছিল না, আই মিন দ্যাট ওয়াজ সিপিআর। বিশ্বাস কর নূপ। আর্দ্র হতভম্ব নজরে স্থির হয়ে গেল। অক্ষি কোটর হতে চোখ বের হওয়ার উপক্রম। ওর ডান গালে নুভার বাঁ হাত, ওষ্ঠজোড়া নুভার দখলে। তবে নড়ছে না সে, শুধু শুয়ে রেখেছে অধর যুগল। সেকেন্ড কয়েক এভাবে থেকে পুরোপুরি সম্বিত ফিরে এলো নুভার। ধীরে ধীরে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ফের আর্দের বুকে মাথা ঠেকাল নুভা। ওর বাহু আঁকড়ে ধরে মিনমিন করে বলল, হসপিটাল যাব। আর্দ্র সম্বিত নজরে হাঁ করে তাকিয়ে রইল। কম্পমান হাতটা উঠিয়ে ঠোঁট স্পর্শ করতে শিউরে ওঠেও। নুভা ওর রক্তি মোষ্ঠধয়ের অবস্থান ছিল এখানে। খানিকক্ষণ নুভার পানে চেয়ে থেকে বাইক স্টার্ট দেয় আর্দ্র। সারা পথে নুভা ঘাপটি মেরে বসে থাকে, মুখে একটা টু শব্দও করেনি। আর্দ্র চুপচাপ বাইক ড্রাইভ করে পৌঁছায় গন্তব্যে। বলার মতো কিছুই নেই। সেই যে নুভার সাথে কথা বন্ধ হয়েছে আজ 14 দিন হতে একে অপরের মুখ অবধি দেখেনি। বর্তমান নুভা চোখ তুলে তাকায়। আর্দ্র স্থির নহেনে তৃষ্ণার্ত পক্ষীর ন্যায় চেয়ে আছে তার পানে। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে নুভা বলল, কিছু ঋণ শোধ করার জন্য করা হয় না। বুড়ি ওরহান ঠিকই বলে, তুই তখন সাহায্য না করলে আমি হয়তো দম আটকে। কিঞ্চিত নুভা শান্ত কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি তখন কি হচ্ছিল। মাফ করে দে আমায়। আমাকে আজকে রাতটুকু দে আদ্র, কথা দিচ্ছি স্বাভাবিক হয়ে যাব। হুট করে নুভাকে জড়িয়ে ধরল আর্দ্র। ওকে বুকের সাথে চেপে শান্ত কণ্ঠে বলল, সময়টা ঘোরের ছিল, তুই সজ্ঞানে ছিলি না। সেই ব্যাপারটা ভুলে যাওয়াই উত্তম নূপ। সেই সব আমি ভুলে যাব, তুইও ভুলে যা। আর প্রমিস কর কখনো আমাকে এড়িয়ে চলবি না। প্রমিস? ছোট করে জবাব দিয়ে মাথা নাড়ায় নুভা। ভেতরটা ভেঙে ঘুরে যাচ্ছে ওর। আর্দের সাথে কি করেছে ভাবতেই মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিভাবে পারলো এমনটা করতে? আচ্ছা, সে তো সজ্ঞানে ওইসব করেনি, তাহলে তো দোষ নেই তার, তাই নয় কি? মেয়েটা যে কেঁদে নিজেকে হালকা করবে সেই উপায়ও নেই। বুঝ জ্ঞান হওয়ার পর নুভা কখনোই কাঁদেনি। আর্দ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জীবনে এক বিশেষ মোড়ে এসে ঠেকে গেছে ও। সৃষ্টিকর্তার জন্য শুধু একটাই প্রশ্ন আছে, কেন নুভা তার বোন হয়ে জন্ম নিল? আর নিলেও কেন তার প্রতি এই নিষিদ্ধ অনুভূতি জাগলো? যে সম্পর্কের নিশ্চয়তা নেই, যার পরিণতি গিয়ে ঠেকবে এক বিশাল অপূর্ণতার খাতায়। কেন সেই সম্পর্ক দিনকে দিন এগিয়ে যাচ্ছে তাদেরই অজান্তে? উত্তরের বদলে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আগামীতে কি আসতে চলেছে তা অজানা, তবে ভবিষ্যতের পথটা অন্ধকার হতে চলেছে। সেই তিমির গোলকধাঁধা পার করা আদৌ সম্ভব হবে কিনা জানা নেই। কিন্তু এভাবেই বা চলবে কদিন? যদি তাকে ছেড়ে চলে যায় নুভা, হারিয়ে যায় তার অজান্তেই, তখন কি হবে? সামলাতে পারবে তো ওই ধাক্কা? নুভা পারবে সব ছেড়ে একা কোথাও দূরে থাকতে? কষ্ট হবে না? মনে পড়বে না আর্দ্রকে? আর্দ্র শক্ত করলো হাতের বন্ধন। সে থাকতে নুভা কোথাও যাবে না, দরকার পড়লে নিজে চলে যাবে নিরুদ্দেশ। তবুও নুভাকে কোথাও যাওয়ার সুযোগ দেবে না, কখনো না। ক্যাফেটেরিয়ায় বসে আছেন নুভা, প্রণতা, তিজা, আসান। পরীক্ষা প্রায় শেষের দিকে। প্রশ্ন কঠিন হলেও পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছে এরা সবাই। তবে আলোচনা এখন পরীক্ষা সংশ্লিষ্ট নয়। কথাবার্তা চলছে আনুশকে নিয়ে। তার ছুটি ফুরিয়ে এসেছে, আর 1 সপ্তাহ বাদে লন্ডন চলে যাবে। ওরা দুজন দুজনকে পছন্দ করলেও তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে পারছে না। আনুশ প্রণতার উপর সব ছেড়ে দিয়েছে। এখন সে যদি বলে বিয়ে করবে, তাহলে বিয়ে করবে তাকে। সাথে নিয়ে লন্ডন ফিরবে আনুশ। বাকিটা প্রণতার ইচ্ছে।
মেয়েটা দোতানায় পড়েছে। সে আনসের সাথে প্রেম নামক ক্ষণস্থায়ী সম্পর্কে থাকতে চায় না, আবার বিয়ে করে দেশ ছেড়ে যাওয়ার মতো মন মানসিকতাও তার নেই। সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে এর জন্য। এই বিষয়ে বেশ চিন্তিত প্রণতা। আসান গলা কেটে দিয়ে বলল, দোস্ত, বিয়েটা করেই ফেল। অনেকদিন ভালো মন্দ খাই না। তার চেয়ে বরং তুই মইরা যা। অনেকদিন কারোর চল্লিশা খাই না। নুপার কটাক্ষ বাণীতে ঠোঁট উল্টায় আসান। তিজা ছোট নিঃশ্বাস ফেলে বলল, দেখ প্রণব, জীবনটা তোর। তুই বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নে। তাড়াহুড়ো করার একদম দরকার নেই। আমরা তো পাশে আছি। প্রণতা চোখ তুলে ম্লান হেসে বলল, আমি চাইছি না লুকিয়ে প্রেমের সম্পর্কে থাকতে। আবার বিয়ে করাও পসিবল না। আমি একদম প্রিপেড না এখন। কি যে করি। মৌনতা এসে ভর করলো ফের। নুভা চুইংগাম ফুলিয়ে ঠাস করে ফাটালো। চিবিয়ে অতি শান্ত কণ্ঠে বলল, এঙ্গেজমেন্ট করে নে। সমাজ কথা তুলতে পারবে না। ফ্যামিলি বন্ডিং গাঢ় হবে। তুই নিজেকে মানিয়ে নে, আর সময় পাবি। একটা হাফ হালাল সম্পর্ক থাকবে। গ্রাজুয়েশনের পর বিয়ে করে নিস, দেন চলে যাস লন্ডন। কেউ কিছু বলার পূর্বে আসান চেঁচিয়ে উঠল, তাহলে আমাদের তো বিয়ে করে ফেলা উচিত তিজা। ফুল হালাল সম্পর্ক হবে। তড়িৎ গতিতে চোখ বড় বড় করে আশেপাশে তাকায় তিজা। না, কেউ শোনেনি। সবাই যে যার কাজে মগ্ন। তিজা ইশারায় আসানকে ধীরে কথা বলতে বলে। আসান গাল ফুলিয়ে বসে রইল। প্রপোজই তো করেছে, খারাপ কি বলেছিল? প্রণতার চোখ ছলছল করছে। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই ফুপিয়ে উঠল মেয়েটা। আসান দ্রুত চেয়ার ছেড়ে ওঠে। তিজা অস্থির হয়ে শুধায়, কি হলো? কাঁদছিস কেন প্রণতা? কথা বলছিস না কেন প্রণ? কি হয়েছে বল আমায়। অসুস্থ তুই? শরীর খারাপ লাগছে? আসান প্রণতার গালে হালকা চাপড় দিচ্ছে। তিজা বোতলের ক্যাপ খুলে পানি এগিয়ে দিল। প্রণতা ফোপাতে ফোপাতে বলল, তো তোদের ছাড়া কিভাবে থাকবো? ডোকরে কেঁদে উঠল প্রণতা। তিজার হাত থেকে বোতলটা নিচে পড়ে গেল। বরফের ন্যায় জমে গেছে আসান। ঠিকই তো, প্রণতা কিভাবে থাকবে সেখানে? ওরাই বা কিভাবে ওকে ছাড়া দিন কাটাবে? 15 বছরের বন্ধুত্ব একটা বিয়ে আলাদা করে দেবে ওদের। দূরত্ব বাড়িয়ে দেবে লক্ষ লক্ষ কিলোমিটার। চাইলেই আর হুটহাট বাড়িতে গিয়ে দেখা করা যাবে না। ক্লাস বাঙ্ক করে অবিরাম সময় ধরে জমিয়ে আড্ডা দেওয়া হবে না। পছন্দের জায়গাগুলোতে গিয়ে ঘোরাঘুরি করা চলবে না। আনন্দ উল্লাস হই হুল্লোড়ে করে মাতানো হবে না দিনগুলো। তাহলে তো ছোটবেলায় সুন্দর ছিল, যেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না, ছিল না কোনো বাধা বিপত্তি। আর কি ফিরে যাওয়া যায় না সেই অতীতে? প্রণতা দাঁতে দাঁত চেপে কাঁদছে। তিজার চক্ষু দুটো অশ্রুসিক্ত। কয়েক মাসের পরিচয় হলেও জীবনের মধুরতম মুহূর্তগুলো ওদের সাথেই কেটেছে তিজার। তার দুঃখ কষ্টপূর্ণ আধার জীবনে এক ফালি রোদ্দুর নিয়ে এসেছে ওরা। বেশ বাজেভাবে যে জড়িয়ে পড়েছে মায়ায়। সেই বা কীভাবে থাকবে ওদের ছেড়ে? নুভা নির্বাক স্থির দৃষ্টিতে চেয়ে আছে ওদের পানে। এমন না যে তার খারাপ লাগছে না, তবে সে প্রকাশও করতে পারছে না। জনসম্মুখে কেন, আড়ালে লুকিয়েও কাদার অভ্যাস নেই তার। এমন আবেগপ্রবণ মুহূর্তে চুপটি করে থাকাকে স্নেহ মনে করে ও। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে সদ্বিত ফিরে এলো নুভার। ঘাড় ফিরিয়ে তাকানোর পূর্বেই ওর পাশে চেয়ার টেনে বসলো আর্দ্র। কোমল সুরে ডাকলো, প্রণতা। চট করে তাকাই প্রণতা। চোখ হতে জল ধারা গাল বেয়ে বয়ে চলেছে। আর্দ্র আলতো হেসে বলল, ধর তুই ফ্যামিলি ট্রিপে যাবি। তোর বাবা বলছে বগুড়া যাবে, মা বলছে সিলেট ভালো হবে। এখন সিদ্ধান্ত তোকে নিতে বলা হয়েছে। তুই চাইলে কিন্তু 2 জায়গায় একসময় যেতে পারবি না, কারণ তুই একসাথে সবাইকে খুশি করতে পারবি না। তোকে একজনকে কষ্ট দিতেই হবে। জীবনটা এরকমই, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে। তুই আনুশদাকে বিয়ে করে লন্ডন গিয়ে সংসার করবি, চাকরি করবি, এগিয়ে যাবি জীবনে। তাই বলে কি বাবা মা বন্ধু মহলের মায়ায় পড়ে নিজের জীবন নিয়ে থেমে থাকবি? কখনো না। তোকে এগিয়ে যেতে হবে, কিন্তু তেতো সত্য মেনে নিয়ে। মনে রাখবি, এই বিষাক্ত পৃথিবীতে বেঁচে থাকতে হয় অসংখ্য প্রিয় না পাওয়ার বিষাদ নিয়ে। সব সত্য তোর ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। সেই অপ্রিয় সত্যকে মানিয়ে জীবনে এগিয়ে যেতে হবে বহু দূর পথ। প্রণতার কান্নার বেগ কমেছে কিছুটা। তিজার টইটুম্বুর অক্ষি হতে গড়িয়ে পড়া পানি শুষ্ক হয়ে এসেছে। আসান বসেছে চেয়ারে, ঠোঁটের কোণে হালকা হাসি তার। নুভা এক নজর সবার পানে চেয়ে হাসি মুখে বলল,
এখনো ঢের সময় আছে, 3.5 বছর কম না। তোর এত চিন্তা করা লাগবে না প্রণব। ভিডিও কল তো আছেই, আমরা কানেক্টেড থাকবো সব সময়। গ্রুপ কল করবি, জমিয়ে আড্ডা দিব। হ্যাঁ, আর বেশি মনে পড়লে আমাকে জানাবি, পার্সেল করে নুভকে পাঠিয়ে দেব। খবরদার একদিনের বেশি রাখবি না। 24 ঘন্টার বেশি সময় ঝগড়ার ডোজ ছাড়া থাকলে আমার কিডনি অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। কান্নার মাঝে ফিক করে হেসে উঠল প্রণতা। তিজা গাল বেয়ে পড়া শুষ্ক ধারা মুছে হাসল। নুভা বিরক্তি ভরা নজরে তাকালো আরদের দিকে। তার মুখে এমন একটা ভাব যেন সে কিছুই বলেনি। নুভা চাপা কণ্ঠে হুমকি স্বরূপ বলল, পার্সেল তো আমি তোকে করব ইয়া বড় এক বক্সে, উগান্ডার উদ্দেশ্যে। তবে সেখানেও তুই ঠাঁই পাবি কিনা সন্দেহ। এবার শব্দ করে হেসে ওঠে প্রণতা তিজা। আশান্ত গড়াগড়ি খাচ্ছে। এদিকে আর্দ্র ও নুভার তুমুল ঝগড়া বেঁধে গেছে। ক্যাম্পাসে সকলে অবাক নয়নে দেখছে তাদের অযাচিত তর্ক বিতর্ক। প্রণতা মুচকি এসে আনমনে বলল, আর কিছু মিস করি না করি, তোদের এই ঝগড়াঝাটি ভীষণ মিস করব। আনস এবং হাতে গোনা আরও কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিয়ে এইমাত্র বাড়ি ফিরেছে আশার। আজ 10 দিন হলো দেশে ফিরেছে সে। অবশ্য ফিরে আসার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ নুভা কল করে বলল যত দ্রুত সম্ভব ফিরে আসতে। কিছুদিনের জন্য হলো, কারণ বলেনি মেয়েটা। 1 সপ্তাহ পরে আসবে বলে 3 দিন বাদে এসে পড়ল সে। আসার পর এক ধকল গিয়েছে ওপর দিয়ে। আদুরে ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে বাইরে থেকে শক্ত থাকলেও ভেতরে মূর্ছা গিয়েছিল আশার। আবার আর্দ্রনুভাও কেমন নির্জীবতা পালন করেছিল। তবে এখন আবারও আগের মতো সব ঠিক হয়ে গেছে। ভাবনার মাঝে ফ্রেশ হয়ে নিচে গেল আশার। ড্রয়িং রুমে বসে কথা বলছেন ইলিয়াস, নাজনীন, রিয়াজ, পায়েল। দেখে তো বেশ গুরুত্বপূর্ণ আলোচনায় মনে হচ্ছে। আশা সেদিকটায় আর গেল না। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি নিতে গিয়ে ভ্রু কুচকালো। ও একজন মেয়ের যখন চা বানাচ্ছে। আশার কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে, আন্টি, এগুলো কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কস না কি অন্য কিছু? জীবনে তো দেখিনি। কাজ থামিয়ে মেড এগিয়ে এসে ফ্রিজে উকি দিয়ে দেখলো। তারপর মিষ্টি এসে বলল, না আসার, এগুলো আর্দের লোশন, পাশের গুলো সানস্ক্রিন, নিচের তাকে ময়শ্চারাইজার আছে, একদম শেষের তাকে ঠান্ডা পানি। আশার হতবুদ্ধি হারিয়ে চেয়ে রইল ফ্রিজের দিকে। এত প্রোডাক্ট দেখে ফ্রিজটাকে ছোটোখাটো কসমেটিক্সের দোকান মনে হচ্ছে। ঢোক গিলে ফের বলল, ও এসবগুলো ইউজ করে? হ্যাঁ, সব নিজেই ব্যবহার করে। আবার নুবাকে লাগিয়ে দিলে নুবা রেখে যায়। বেচারির এসব পছন্দ না, কিন্তু আর্দ ওকে ছাড় দেয় না। কেউ কিছু বলে না এগুলো এখানে রাখলো? কে কি বলবে বলে, এই নিয়ে অনেক তর্ক হয় তোমার আম্মুর সাথে আর্দের, কিন্তু সে এগুলো কখনোই রাখে না। কিন্তু সে এগুলো এখানেই রাখে। তার রুমেও একটা মিনি ফ্রিজ আছে, ওইটাও ভর্তি এসব কসমেটিক্স। পাশের সবজি রাখার ড্রয়ার খুলে দেখো, আরও আছে। মেয়ের 4 কাপ চা আর হালকা নাস্তা ট্রেতে সাজিয়ে নিয়ে চলে গেলেন। আশার আর সবজি ড্রয়ার খুলল না, ফ্রিজের দরজা লাগিয়ে দিল। আপাতত নর্মাল পানি দিয়ে চলবে তার। বোতল নিয়ে কিচেন থেকে বেরোতেই ডাক পড়ল। এগিয়ে গেল ড্রয়িং রুমে। সবাই অধীর আগ্রহপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আশার বাবার পাশে সোফায় বসলো। নাজদিন একটা ফাইল বাড়িয়ে দিয়ে বললেন, এই প্রজেক্টটা তোর জন্য আমি নিজে সিলেক্ট করেছি। আশার ভারী অবাক হলো। ফাইলটা হাতে নিয়ে প্রফুল্ল চিত্তে বলে উঠল, বলো কি দাদি, তুমি কবে থেকে বিজনেস সামলাতে শুরু করলে? বহু আগে থেকে। এখন কথা না বলে ফাইলটা খুলে দেখ, ঠুকরে দিলে চলবে না কিন্তু। আশার ফাইলটা খুলতেই ওর ঠোঁট বেঁকে গেল। দাদির পানে চেয়ে জিজ্ঞেস করলো, এটা আবার কোন দেশি প্রোডাক্ট? একদম খাঁটি দেশি। আমার বান্ধবীর নাতনি হয়। মেয়েটা সুন্দরী, অশিক্ষিত, তোর সাথে। আহা, আমি বিয়ে করব না দাদি। ফাইল রেখে উঠতে নাই আশার। রিয়াজ ওকে বাধা দিয়ে ফের সোফায় বসিয়ে দিলেন। পায়েল কণ্ঠে করুণ সুর তুলে বললেন, 31-এর কোঠা পেরিয়ে যাচ্ছিস, এভাবে আর কতদিন চলবে আশার? আমার কি দাদি ডাক শোনা হবে না এ জন্মে? আমো প্লিজ, ইমোশনাল ডায়লগ দিবা না। আমি এখন বিয়ে করতে ইচ্ছুক না। তোমার আরও 2 জন ছেলে আছে, মন চাইলে ওদের গ্র্যাজুয়েট শেষে সাথে সাথে বিয়ে দিয়ে দিও। নাজদিন অসহায় ভঙ্গিতে বললেন, আশার রে, এই বাড়িটায় সব আছে, শুধু একটা যুবতীর অভাব আছে দাদু। তুই একবার দেখ না। ইয়া আল্লাহ, দাদি নুভাকে কোন মঙ্গল গ্রহে পাঠাবে তুমি? ইস, নব কোথাও যাবে না, আজীবন আমার সাথেই থাকবে এই বাড়িতে।
তাহলে তো একটা মেয়ে আছেই, আর কয়টা লাগবে তোমার? নুভা কি যুবতী না? আশার বাদ দাও, তুমি এই মেয়েটিকে দেখো। ইলিয়াস একটা সাদা ফাইল বাড়িয়ে দিলেন। আশার ভ্রুকুচকে বলল, এটা তোমার কোন কালের বন্ধুর নাতনি দাদা? এটা আমার বন্ধুর নাতনি না, মেয়েটার বাবাকে আমি চিনি। লোকটা খুবই ভালো, মেয়েটাও নম্রভদ্র, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে।